হ্যালো দোস্তরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দোস্ত স্কুল। আর গাইজ আজকে আমরা আলোচনা করব আমাদের রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষাটা আগামীতে হতে চলেছে। এখনো ডেট কনফার্ম না, কারণ এনটিপিসির 7th ফেজ অলরেডি পোস্টপোন রয়েছে। তো 7th ফেজ হবে, তারপরে গিয়ে পরীক্ষার ডেট মেট আমরা হয়তো জানতে পারবো। তো গাইজ দেখো, ওই পরীক্ষাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট সেকশন রয়েছে হচ্ছে জেনারেল সায়েন্সের। 25 নাম্বার থাকবে কিন্তু জেনারেল সায়েন্সের। তো জেনারেল সায়েন্সের মধ্যে কি কি রয়েছে? জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে সাথে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সায়েন্স অ্যান্ড টেক্সের যত প্রশ্ন হয়, তো সব কিছু ওর মধ্যে মিক্স আপ থাকে। তো গাইজ দেখো, ফিজিক্সের মধ্যে মানে ওই জেনারেল সায়েন্স পোর্শনের ফিজিক্স সেকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্সের অঙ্ক, মানে ভৌত বিজ্ঞানের অঙ্ক। হ্যাঁ, 2018 সালে আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম, গ্রুপ ডি। আমি 83 মতন পেয়েছিলাম কলকাতা জোনে। মাই ব্যাড লাক যে আমি এত ল্যাথ করছিলাম, দৌড়তে পারিনি, 5 সেকেন্ডের জন্য দৌড়ে ফেল করেছিলাম। তো সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা আছে আমার এই পরীক্ষা সম্বন্ধে। তো একটা জিনিস আমি বলে দিই, এই ফিজিক্সের অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাকে আহামরি মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, আহামরি কিছু ম্যাথমেটিক্যাল টার্মস তোমার জানতে হবে না। তোমাকে শুধু যোগ বিয়োগ গুণভাগ জানতে হবে, এবং সাথে সাথে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যেখান থেকে প্রশ্নটা এসছে। ধরো শব্দ থেকে একটা প্রশ্ন এসছে, তো শব্দের মিনিমাম যে নলেজগুলো আমাদের দরকার, এই যে জিনিসগুলো, এগুলো জানতে হবে তোমাদেরকে। আর সাথে কি জানতে হবে? আর সাথে জানতে হবে হচ্ছে ফর্মুলা। খুবই সিম্পল ফর্মুলা হয়, যেরকম ভি ইকুয়ালস টু আইআর, এটা হচ্ছে ভোল্টেজ ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স। তো এই ধরনের ফর্মুলাগুলো যদি তোমরা জেনে থাকো, বা তোমরা যদি একটু জানার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের এই ফিজিক্সের যে পোর্শনটা, ফিজিক্সের অঙ্কের যে পোর্শনটা, সেটা অতটা ক্রিটিক্যাল তোমাদের কাছে মনে হবে না। তো গাইজ এই জন্যই আমি এই সেশনটা তোমাদের করানোর চেষ্টা করছি, আর এটা একটা ডেমো ক্লাস হতে চলেছে। যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর আমি এই ধরনের ক্লাস নিয়ে তাহলে রেগুলার আসার চেষ্টা করবো। দেখো গাইজ, ফিজিক্সের অঙ্ক কিন্তু সত্যি বলছে একটা ভাইটাল রোল প্লে করে। আর মার্কস যদি এখানে ভালো আসে, আর এখানে যদি তুমি অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে কিন্তু নর্মালাইজেশনে কিন্তু একটা ভালো মার্কস পাবে। কারণ ফিজিক্সের অঙ্কগুলোকে কিন্তু একটু ডিফিকাল্ট হিসেবেই ধরে রাখা হয়, মানে কোশ্চেন ডিফিকাল্টির ক্ষেত্রে, এবং এটা কিন্তু নর্মালাইজেশন একটা ইম্প্যাক্ট করে। তো গাইজ দেখো, বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমাদেরকে পৌঁছে দেবে সেই সকল ক্যান্ডিডেটদের কাছে যারা নিজেদের প্রিপারেশন সবেমাত্র শুরু করেছে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাগুলির জন্য। আর গাইজ, চাকরি কিন্তু আমাদের পেতেই হবে, আর চাকরি পেতে গেলে আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে সেটা দেখতে হবে। তো গাইজ দেখো, আমি এখানে মোটামুটি 100টা মতন প্রশ্ন করাবো। টোটাল 10টা ভিডিও হবে, প্রতিটা ভিডিওতে 10টা করে প্রশ্ন। তো একসাথে আমি 100টা প্রশ্ন তোমাদের করিয়ে দিলে একদম বোরিং লাগতো তোমাদের। তো আমি চেষ্টা করছি যে পার্ট পার্ট অনুযায়ী করানোর, যাতে ধীরে ধীরে কিছুটা হলেও তো শিখতে পারবো। তো গাইস দেখো, আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে? আমাদের প্রথম প্রশ্নে বলেছে 10 লিটার দুধের ভর 12 কেজি, দুধের ঘনত্ব কত? তো গাইস দেখো, এই প্রশ্নটা করার আগে আমাদের জানতে হবে যে ঘনত্ব মানেটা কি। ঘনত্ব মানে হচ্ছে আমাদের ঘনত্ব বা ডেনসিটি, যেটাকে আমরা ফিজিক্সের টার্মে ডিও লিখতে পারি। তো ঘনত্ব মানে হচ্ছে আমাদের ভর, যেটাকে আমরা মাস বলবো ইংরেজিতে, বা মাস, বা ফিজিক্সের টার্মে এটাকে আমরা এম লিখবো। ভর বাই আয়তন। আয়তনকে আমরা কি লিখবো? আয়তনকে আমরা এ হিসাবেও লিখি, আমরা ভি হিসাবেও লিখি। ভলিউম, তো আমরা ভলিউম হিসাবে লিখবো, মানে ভি। তো ঘনত্ব সমান সমান আমাদের কি বেরোলো? ভর বাই আয়তন। এবার গাইজ দেখো, এটা তো রুল, এটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমি আগেও ক্লিয়ার করে দিয়েছি, এখনো বলছি, আমাদের কিন্তু ফর্মুলাটাকে জানতে হবে। এবার গাইজ দেখো, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। এখানে ইনপুট কি দেওয়া রয়েছে? ভর দেওয়া রয়েছে। দেখো, আয়তন দেওয়া রয়েছে। লিটার তো অবশ্যই আয়তনের একটা একক। কিন্তু কিন্তু একটা প্রবলেমটা হচ্ছে ঘনত্বের যে ইউনিট গুলো হয়, ইউনিট মানে একক গুলো হয়, সেখানে কিন্তু লিটার কথাটা নেই। এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। তার মানে কি, আমাদেরকে এই লিটারটাকে ঘনত্বের যে একক হয় সেই এককে কনভার্ট করতে হবে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, তাহলে ঘনত্বের কি কি একক হয়? দেখো, ঘনত্ব আমরা সবাই ছোটবেলায় পড়েছি মাধ্যমিকে, যে সিজিএস একক হয় আর এসআই একক হয়। তো সিজিএস এককটা কি? সিজিএস এককে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, ভর বাই আয়তন, এই পার্টটা মানেই কিন্তু হচ্ছে এই বাই, এটা মনে রাখবে। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব কি করে আসলো? একদম সিম্পল জিনিস। আয়তন মানে কি আমরা জানি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো আমরা জানি। এবার দেখো, দৈর্ঘ্যের একক কি? ধরো সেন্টিমিটার ধরলাম, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার।
উচ্চতা তাও সেন্টিমিটার, তাহলে কটা সেন্টিমিটার গুণ হলো এখানে? 3খানা সেন্টিমিটার, তাহলে 3খানা সেন্টিমিটার গুণ হলে কি হবে? সেন্টিমিটার কিউব হবে। তার জন্য কিন্তু এই আয়তনের জন্য আমরা এখানে লিখবো সেন্টিমিটার কিউব। আর ভরের এককটা কি? ভরের একক তো গ্রাম, আমরা সবাই জানি। এবার এটা হলো সিজিএস এ। এবার আরেকটা হচ্ছে কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে এসআই বা ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা সেটাতে আমরা কি মানে একক পাচ্ছি ঘনত্বের, সেটাতে পাচ্ছি হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার। তো গাইজ একটা জিনিস খেয়াল করো, কিলোগ্রাম পার ঘন মিটার হচ্ছে এসআই ইউনিট ঘনত্বের, আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এইটুকু তো আমরা বুঝতে পারলাম যে ইউনিটে কি কি আছে। তো এইটা আমাদের আগে জানা দরকার এই কারণে, কারণ আমরা যদি অপশনে দেখি যে কিলোগ্রাম পার ঘন মিটার আছে, তাহলে আমাকে লিটারটাকে মিটারের হিসাবে কনভার্ট করতে হবে। যদি গ্রাম দেখি, গ্রাম পার সেন্টিমিটার দেখি, তাহলে বুঝতে হবে যে লিটারটাকে আমাদের সেন্টিমিটার কনভার্ট করতে হবে। এবার কনভার্সনটাকে কিভাবে করব? যদি আমরা প্রথমটাকে ধরি গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো গ্রাম যদি আমাকে কনভার্ট করতে হয় তাহলে 12 কেজি রয়েছে ভরের জায়গায়, তাহলে আমরা কি লিখবো? 12 গুণ 12 কেজি আছে, আমরা কিন্তু গ্রামে কনভার্ট করছি, তাহলে 1000 দিয়ে গুণ করবো না, 1000। তাহলে এটা উপরে বেরিয়ে গেল এত গ্রাম। নিচে হচ্ছে কত লিখবো আমরা? আয়তন। আয়তন কত হচ্ছে? 10 লিটার। এবার গাইস দেখো 10 লিটার, লিটার থেকে যদি আমি সেন্টিমিটার কিউবে যাই, তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখবো কত? 10 ইন্টু 1000 কি এটা? সেন্টিমিটার কিউব। ওকে, বোঝা গেল গাইস এই জিনিসটা? তো গাইস দেখো এবার একটা জিনিস খেয়াল করো, আমি কি করলাম? আমি কিন্তু 10 লিটারটাকে আমার সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। লিটারও আয়তনের একক, ঘন সেন্টিমিটারও আয়তনের একক। তো এখান থেকে আমরা হাজার হাজার কেটে দেবো, আর উপরে কি থাকছে? 12 বাই নিচে 10। এবার আমরা দেখছি 10 যে আমি ভাগ করে টাইম নষ্ট করার থেকে আমি জাস্ট কি করলাম, নিচে 10 রয়েছে, তার মানে একটা দশমিক এখানে চলে যাবে, মানে 1.2 কি হবে উত্তর? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেটা হচ্ছে 10 লিটার দুধের 12 কেজি, মানে 10 লিটার দুধের ভর 12 কেজি হলে সেই দুধের ঘনত্ব হবে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো যদি এইটাকে এইটাকে এসআই তে কনভার্ট করতে চাই, এটাতে কনভার্ট করতে চাই, তাহলে কি করব? আমরা এইটাকে গুণ করব হচ্ছে 1000 দিয়ে। কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে কিন্তু আমরা এটার পাশে লিখতে পারবো এত কিলোগ্রাম পার ঘন মিটার। তার মানে এসআই তে কোনো পদার্থের ঘনত্ব হবে হচ্ছে সিজিএস এ যা ঘনত্ব হবে তার 1000 গুণ। তো গাইস বোঝা গেল ম্যাটারটা কি হচ্ছে? আমি অনেকটা টাইম নিলাম এই প্রশ্নটার জন্য, বাট দেখো যত আমরা বেসিক জানবো, যত আমরা ইন ডেপথ জানবো যে ভেতরে কি আছে, সিস্টেম কি কাজ করছে, তত কিন্তু আমরা এই ধরনের সিম্পল প্রশ্নগুলোকে কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। নইলে কিন্তু আমাদের ওই মাথা চুলকেই যেতে হবে পরীক্ষার হলে, যেটা আমার প্রথম প্রথম হতো। তো গাইস চলো দেখি বেশি দেরি না করে আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইজ আমাদের দুদাগের প্রশ্নে কি বলেছে দেখো, কোন স্থানে একটি বস্তুর ওজন 3.24 নিউটন, তাহলে বস্তুটির ভর কত? এখানে দেওয়া রয়েছে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো গাইজ দেখো এই ধরনের প্রশ্নগুলো করার আগে একটা ছোট্ট কনসেপ্ট জেনে নিই। কনসেপ্ট না, জাস্ট কোনটাকে কি বলে, কোন বস্তুর ভর কাকে বলে? ভর হচ্ছে ওই বস্তুটির মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে সেটাই হচ্ছে ওই বস্তুর ভর বা মাস। মাসকে আমরা কিভাবে লিখবো? কিলোগ্রাম, গ্রাম এভাবে লিখবো। কিন্তু কোন বস্তুর ওজন কি? ওজন হলো সেই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে বস্তুর ওজন। এবার গাইজ দেখো একটা জিনিস, যে এখানে ওজন দেওয়া রয়েছে 3.924 নিউটন। তো নিউটন দেওয়ার মানেটা বুঝতেই পারলে কেন আমি বললাম বল দ্বারা আকর্ষণ করে। বলের একক কিন্তু এসআই তে নিউটন, আর সিজিএস এ কি? সিজিএস এ ডাইন। তো এখানে কত ওজন দেওয়া রয়েছে? 3.924 নিউটন। তো সবকিছুই বুঝলাম যে এখানে ইনপুট এই দেওয়া রয়েছে, কিন্তু এইটাকে করতে গেলে আমাদের আগে জানতে হবে যে বস্তুর ওজনের সঙ্গে বস্তুর ভরের কি সম্পর্ক, তাছাড়া এই জি এর মানটা দেওয়ার কি কারণ। তো সেটা আমরা একটু লিখে নিই। দেখো গাইস, বস্তুর যদি আমরা ভর দেখি, তাহলে আমরা দেখব হচ্ছে বস্তুর ওজন বাই, আর কি এটা দেওয়া আছে নিশ্চয়ই কারণ আছে, অভিকর্ষজ সরি গাইজ আমি স্পেলিংটা ভুলে গেছি বাংলাতে, অভিকর্ষজ ত্বরণ। ওকে, মানে বাংলাতে ভুলে গেছি, সরি কেউ কিছু এরকম মনে করো না যে আমি ইংলিশে অনেক কিছু জানি। এই এই জায়গাটায় কি হবে আমি জাস্ট এটা ভুলে গেছি।
তো গাইস দেখো, বস্তুর ভর সমান সমান বস্তুর ওজন বাই অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ বা জি এর মান তো এখানে দেয়া রয়েছে। জি এর দুটো মান হয়, একটা সিজিএস এ হয় আর একটা এসআই তে হয়। তো গাইস এটা কিন্তু এসআই ইউনিট। এবার তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে বলবে সিজিএস ইউনিটটা কি, মানে জি এর সিজিএস ইউনিটটা কি। তো গাইস দেখো, বস্তুর ভর সমান সমান বস্তুর ওজন বাই অভিকর্ষজ ত্বরণ। আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে ওজন আর কি অভিকর্ষজ ত্বরণ। আমাদের কি বের করতে বলেছে? বস্তুর ভর কত। তো সিম্পল এখানে আমরা জাস্ট এই ইকুয়েশনটাতে বা এই ফর্মুলাটাতে আমরা এই মানগুলোকে পুট করে দেবো। তো বস্তুর ওজন কত রয়েছে? 3.924 নিউটন পেয়ে গেলাম, 3.924 নিউটন বাই অভিকর্ষজ ত্বরণ কত রয়েছে? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার গাইজ একটা জিনিস তোমরা বলতে পারো যে তুমি তো একটু আগে বললে যে বস্তুর ভরের যে এককটা হয় সেটা হয় গ্রাম, কিলোগ্রাম, এইভাবে হয়। তো গাইজ এই যে বলের এককটা গ্রাম, কিলোগ্রাম, এটা কিভাবে আসে সেটা জানার জন্য আমাদের সিম্পলি জানতে হবে যে নিউটন যেটা বলের একক, নিউটন বিজ্ঞানী না, নিউটন যেটা বলের এসআই একক, এই এককটা বানাতে গিয়ে বা এই ইউনিটটা বানাতে গিয়ে আমাদের কি কি লাগে? আমাদের লাগে হচ্ছে ভর লাগে এবং ত্বরণ লাগে। ঠিক আছে, তো ভরের একক কি, বা মানে ভরকে আমরা রিপ্রেজেন্ট করছি কিভাবে? এম দিয়ে। একক তো গ্রাম, কিলোগ্রাম, সেটা পরে বললাম। আর ত্বরণকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? ত্বরণ যেহেতু মানে ত্বরণ মানে কি? প্রাথমিক গতিবেগ এবং অন্তিম গতিবেগের যে পার্থক্য, সেটা যদি সময়ের সঙ্গে বাড়তে থাকে সেটা হচ্ছে ত্বরণ, আর যদি কমতে থাকে তাহলে হচ্ছে মন্দন। তো আমি এটাকে জি এই জন্য লিখলাম কারণ নিচে জি রয়েছে, কেটে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য জি লিখে দিলাম। তো ত্বরণ রয়েছে ভরের সাথে গুণ। তো উপরে যদি ভর ইন্টু ত্বরণ থাকে আর নিচে যদি শুধু ত্বরণ থাকে, মানে উপরে যদি ভর ইন্টু জি থাকে, নিচে যদি শুধু জি থাকে, তাহলে কি হবে? এই জি আর এই জিটাকে কেটে যাবে, তো পড়ে থাকবে কি? ভর পড়ে থাকবে। তার জন্য কিন্তু এখানে আমি এটাকে এইভাবে লিখেছি। মানে তাহলে কি হবে? নিউটনের জন্য ভর ইন্টু ত্বরণ ছিল এখানে, তাহলে নিচের এটাও তো ত্বরণ, একক আর একক তো ত্বরণের একক দুটোই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? উপরে শুধু ভর পড়ে থাকবে আর নিচে এই সিম্পল এই জিনিসটা পড়ে থাকবে। এটাকে জাস্ট উপরটা দিয়ে ভাগ করে কাটাকুটি করে দেখতে হবে যে আমাদের কত হচ্ছে। তো গাইস এখানে সঠিক উত্তর হবে আমাদের, মানে এইটাকে কমপ্লিট করলে আমাদের এখানে সঠিক উত্তর হবে। যদি তোমাদের মনে হয় যে এটাকে আরেকটু সিম্পলিফাই করো, এখানে শূন্য বসিয়ে দাও, নো প্রবলেম। তারপরে এটাকে উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে তোমরা কিন্তু এখান থেকেও মান বের করতে পারো। তো গাইস এখানে মান হবে আমাদের 0.4 কি হবে? কেজি। কারণ আমরা কিসে করেছিলাম? এটা নিউটনে করছিলাম। নিউটনে কি আসবে? ভরের একক কেজি বা কিলোগ্রাম। তো গাইস দেখো ওখানে উত্তর কত হবে? 0.4 কেজি হবে উত্তর। তো গাইস চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইস আমাদের 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখো। আমাদের 3 দাগের প্রশ্নে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 200 ক্যালোরির তাপ দিলে কত গ্রাম বরফ পড়ে থাকবে? তো গাইস দেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আগে আমাদের জানতে হবে যে নিশ্চয়ই অঙ্কটা দেওয়ার পিছনে একটা কারণ আছে না, ক্যালোরিতে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার এখানে সেন্টিগ্রেডও রয়েছে, তো বিশাল ব্যাপার। তো এই জন্য আমাদের আগে জানতে হবে যে লিন তাপ কি জিনিস। দেখো লিন তাপ হচ্ছে, কারণ লিন তাপের কনসেপ্টের উপরেই এই অঙ্কটা বেস করে রয়েছে। লিন তাপ হচ্ছে 1 গ্রাম বরফকে গলাতে, 1 গ্রাম বরফকে গলাতে বা 1 গ্রাম বরফ জলে পরিণত হতে, 1 গ্রাম জলে পরিণত হতে কতটুকু তাপ নেয়, সেই তাপটাকে আমরা বলবো লিন তাপ। আর এই তাপের মানটা হলো 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রামে 80 ক্যালোরি তাপ লাগে। মানে 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে সেটা 1 গ্রাম জলে পরিণত হয়। তো এইটা হচ্ছে সিস্টেম। এবার যদি ওটা যে আমি বললাম 80 ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম হচ্ছে সিজিএস ইউনিট। আর যদি আমরা এসআই ইউনিট বলি তাহলে বলবো হচ্ছে জুল পার কেজি। আর মেবি জুল পার কেজিতে হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এটাই তো বরফ গলনে লিন তাপ। যদি আমরা এসআইতে বলি, এসআইতে অতটা ইম্পর্টেন্ট না, কারণ ওটা অতটা আসে না। আমাদের আসে হচ্ছে সিজিএস ইউনিটটা, মানে 80 ক্যালোরি পার গ্রাম। তো গাইস দেখো, বাদ দাও সব, আগে দেখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হচ্ছে। তো গাইস দেখো, একটা জিনিস আমি প্রথমে বললাম, লিন তাপ 80 ক্যালোরিতে কয় গ্রাম জলে পরিণত হয়? 1 গ্রাম জলে পরিণত হয়। মানে 80 ক্যালোরি তাপ দিলে বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। তো আমরা সেটা লিখে রাখি 80 ক্যালোরি বা সিএএল। আর যদি কিলো ক্যালোরি বলি তাহলে কেসিএএল। তো আমাদের এখানে যেহেতু ক্যালোরি নিয়ে কথা হচ্ছে, তো সিএএল। তো 80 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম বরফ জলে পরিণত হয়, হলো, এটুকু বুঝলাম। তো 80 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম বরফ জলে পরিণত হচ্ছে।
কত ক্যালোরি দিতে হচ্ছে 200 ক্যালোরি। তো আমরা একটা ঐকিক নিয়মই করি, 1 ক্যালোরি তাপ দিলে কত গ্রাম, 1/80 গ্রাম। ওকে, এবার 200 ক্যালোরি তাপ দিলে কত গ্রাম, 1/80 ইন্টু 200। তো এখান থেকে বের করি আমরা, 0 0 কাটলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো 5/2, 5/2 কি গ্রাম, 5/2 গ্রাম মানে কি 5 টাকার অর্ধেক, 2.5 টাকা, 2.5 গ্রাম। আমি টাকাই করি এই জন্য, কারণ টাকাতে করলে না অনেক সময় এইসব কাটাকুটি গুলো খুব ইজি মনে হয়, যে 5 টাকার অর্ধেক মানে 2.5 টাকা, তো এরকম ভাবে ভাল লাগে করতে। তো 2.5 গ্রাম বেরোচ্ছে কি, 200 ক্যালোরি তাপ দিলে ওই বরফটা 2.5 গ্রাম গলবে। বোঝা গেল ম্যাটারটা, কনসেপ্ট ক্লিয়ার? তো 200 ক্যালোরি তাপ দিলে 2.5 গ্রাম যদি গলে যায়, তো একটা বরফ ছিল, বরফের টুকরো, তো সেটাকে আমরা তাপ দিলাম, সেটা গলে গেল 2.5 গ্রাম। টোটাল কত ছিল, 5 গ্রাম না? তা 5 গ্রামের থেকে যদি আমি 2.5 গ্রাম গলে যায়, তাহলে আর কি পড়ে থাকে, 5 টাকার থেকে 2.5 টাকা চলে গেলে সেই 2.5 টাকাই থাকে, মানে 2.5 গ্রামই আমাদের পড়ে থাকে। তো গাইস এখানে সঠিক উত্তর কি হবে, যে কত গ্রাম বরফ পড়ে থাকবে, 2.5 গ্রাম বরফ পড়ে থাকবে। গাইস দেখো, এটা তো গেল হচ্ছে বরফ গলনের লিন তাপ। বরফ গলনের লিন তাপ কত, যদি পরীক্ষা ডাইরেক্ট আসে তাও বলে দেবে 80 ক্যালোরি পার গ্রাম। এবার যদি পরীক্ষা আসে যে বাষ্পীভবনের লিন তাপ কত, মানে জল কতটুকু তাপ পেলে, মানে 100 ডিগ্রি তো তাপ লাগে জলকে ফোটাতে, তো 100 ডিগ্রির সাথে না একটা অ্যাডিশনাল তাপ লাগে, সেই তাপটার মান কত, সেই তাপটার মান হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তো ওটাও মনে রাখো তোমরা। তো গাইস চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইস আমাদের 4 দাগের প্রশ্নে কি বলেছে, দেখো আমাদের 4 দাগের প্রশ্নে বলেছে স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পরে কোন বস্তুর বেগ কত হবে। তো গাইস এটাও একটা মনে হচ্ছে যে ডিফিকাল্ট অঙ্ক হতে পারে, বাট কোনো ডিফিকাল্ট না, এখানে কোনো কিছু প্রবলেম নেই। জাস্ট আমাদের জানতে হবে একটা সিম্পল ইকুয়েশন, আর সিম্পল ইকুয়েশনটা কিছুই না, সিম্পল ইকুয়েশনটা হচ্ছে ভি, সেই ছোটবেলার মতন ভি এর মাথায় ভাঁজ দেওয়া সম্ভব হয়ে গেছে। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এইটা হচ্ছে আমাদের জানতে হবে। এবার তোমরা বলবে যে এখানে ভি কি, ইউ কি, এফ কি, টি কি, তো সেটাই বলে দিচ্ছি। তো ভি হচ্ছে আমাদের, ভি হলো অন্তিম গতিবেগ, অন্তিম গতিবেগ। ইউ হলো আমাদের প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ। এফ, এফ হচ্ছে আমাদের ত্বরণ, অ্যান্ড টি হচ্ছে আমাদের সময়। বোঝা গেল গাইস? মোটামুটি সবকটা জিনিস ক্লিয়ার। এইবার আমাদের কি কি ইনপুট দেওয়া রয়েছে, আমাদের ইনপুট দেওয়া রয়েছে স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 24 সেকেন্ড, তার মানে টি দেওয়া রয়েছে 24 সেকেন্ড। স্থির অবস্থা মানে প্রাথমিক গতিবেগ, যেটা স্থির মানে কি, আমি যদি নাই চলি তাহলে কি আমরা লিখবো 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছি, একদমই লিখবো না। তা আমরা ওখানে কি লিখবো, 0। তাহলে প্রাথমিক গতিবেগের জায়গায় আমরা কি পাচ্ছি, স্থির অবস্থা পাচ্ছি, মানে 0 পাচ্ছি। অন্তিম গতিবেগ না, মানে এটা আমাকে বের করতে হবে, মানে ভি বের করতে হবে আমাদের। আর কি দেওয়া রয়েছে, এফ ত্বরণ, সমত্বরণ, এই যে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো গাইস দেখো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ইউনিট গুলো সবই সিজিএস এ রয়েছে। তো গাইস দেখো এখানে আমরা কি কি ইনপুট পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ইউ পেয়ে গেলাম, আমরা এফ পেয়ে গেলাম, আমরা টি পেয়ে গেলাম, আমাদের জাস্ট ভি বের করতে হবে। তাহলে ভির জায়গায় ভি লিখে দিই, ইউ এর জায়গায় কত লিখবো, 0, মানে আমাদের যেহেতু প্রাথমিক গতিবেগ শূন্য ছিল, মানে স্থির ছিল। তারপরে কি আছে, এফ, এফ কত, এফ, এফ আমি এখানে বুঝছি কেন, 25 ইন্টু টি কত, টি হচ্ছে 24, দেন 25 625, তার থেকে যদি আমি 25 বাদ দিই তাহলে কত থাকছে, 600, মানে শর্টকাট নিয়ম, মানে এত ট্রিক্স জানি আমি, মানে সেই লেভেলের ট্রিক্স। তো গাইস এই হচ্ছে উত্তর। আমাদের কি উত্তর বেরোলো, 600, আমাদের কিসে আছে দেখো, এটা সেন্টিমিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তার মানে আমরা এখানে লিখতেই পারি 600 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার যদি বলো যে সেন্টিমিটার পার সেকেন্ড কেন, কারণ বেগের একক তো সেন্টিমিটার পার সেকেন্ড, মানে দূরত্ব বাই সময়। ত্বরণের একক তো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে বেগের পরিবর্তনের হার যদি সময়ের সাথে আমরা কাউন্ট করি তখন সেটা হয় ত্বরণ। আর যখন ত্বরণ মানে বেগ ইনক্রিজ হয় তখন আমরা বলবো ওটাকে ত্বরণ, আর যখন বেগ ডিক্রিজ হয় তখন বলবো আমরা মন্দন। আর মন্দনের ক্ষেত্রে মানে ধরো কোনো গাড়ি চলছে, প্রাথমিক গতিবেগ সামথিং কিছু ছিল, স্থির অবস্থা থেকে এত স্থির অবস্থা না, ধরো প্রাথমিক গতিবেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার, তারপরে ব্রেক করা হলো, ব্রেক একটা
ফোর্স প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলো, সেই বলটাকে দেখা গেলো যে 10 সেকেন্ড ধরে ওই ব্রেকটা করা হয়েছে, তাহলে কত মিনিটে ওটা থামবে, তো মানে কত সেকেন্ডে ওটা থামবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুই না, আমাদের এই প্লাস চিহ্নটার জায়গায় আমাদের লিখবো হচ্ছে মাইনাস চিহ্ন। জাস্ট এইটাই হচ্ছে কনসেপ্টের ডিফারেন্স, মানে এই যে মাইনাসটা লিখবো মন্দনের ক্ষেত্রে আর প্লাসটা লিখবো আমরা কিসের, ত্বরণের ক্ষেত্রে। তো এইটুকু মনে রাখলেই হবে। তো গাইজ আমি আগেও বলেছি এখনো বলছি, মানে আমার এই কথাটা না প্রচন্ড বেঁধে যাচ্ছে, সরি গাইজ, আজকে একটুখানি ইনফর্মাল হয়ে যাচ্ছে বেশি। তো আমি এটা ডেমো ক্লাস করাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে এইভাবে যদি অঙ্ক শিখতে ইচ্ছা করে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি এইভাবেই অঙ্ক শেখাবো একদম বেসিক্স এর উপরে, যতটুকু সম্ভব হয় আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইজ আমাদের 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের 5 দাগের প্রশ্নে বলেছে 2 কেজি ভরের উপরে 2 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে। 2 কেজি ভরের উপরে 2 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে। তো গাইজ দেখো এটাও একটা সিম্পল প্রশ্ন, আর এই প্রশ্নটাকে করার জন্য আমাদের নিউটনের গতিসূত্র বলে একটা চ্যাপ্টার ছিল মাধ্যমিকে, ওই চ্যাপ্টারের একটা সিম্পল মেথড জানতে হবে, মানে একটা ছোট্ট ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে কিছুই না, পি ইকুয়ালস টু এম এফ, এমটা বড় হাতের লেখা হচ্ছে, ছোট মানে আমাদের এইসব ছোট বড় হাত নিয়ে অত চাপ নেই, আমাদের যে সেইটুকু মনে রাখলে হবে, পি ইকুয়ালস টু এম এফ। তো গাইজ দেখো এখানে পি কি, পি হচ্ছে আমাদের বল, কি পি, পি হচ্ছে আমাদের বল, এম কি, এম হচ্ছে আমাদের ভর, ওকে, অ্যান্ড এফ, এফ হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। তো আমরা বুঝে গেলাম কোনটার কি মানে। এবার গাইজ দেখো একটা জিনিস খেয়াল করো, আমি আগেও বলেছি এখনো বলছি, এখানে যে ইউনিটগুলো দেওয়া আছে ইউনিটগুলো দেখবে সেম কিনা, মানে এসআই তে আছে না সিজিএস এ আছে। তো দেখো এটা কেজি, কেজি এসআই তে, এসআই এর একক, নিউটন অবশ্যই এসআই এর একক, তো অবশ্যই আমাকে এটা একদম কোনো জায়গায় কিছু কনভার্ট করা লাগবে না, মানে এই রুলটাই মানে এই ফর্মুলাটাই বসানোর জন্য আমার কিছু কনভার্ট করা লাগবে না। আমি আগে ত্বরণটা তো বের করি, তারপরে দেখা যাবে যে অপশনে কিসে আছে, অপশনে কি মানে অপশনে কি আমাদের সিজিএস এ রয়েছে না এসআই তে রয়েছে, তখন অপশন হিসেবে পরে কনভার্ট করা যাবে, বাট ইনিশিয়ালি আমাদের কনভার্ট করার কোনো দরকার নেই। তো গাইস দেখো পির জায়গায় আমরা কত লিখবো, 2 নিউটন মানে 2 লিখবো, 2, এম এর জায়গায় 2 কেজি, 2 কেজি, এফ এর জায়গায় নেই তো, বের করতে হবে আমাদের। তো এফ ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 2/2, কাটাকুটি করো, 1, 1 কি পেলাম দেখো, এফ মানে কি বলেছি, ত্বরণ, ত্বরণের তোমার যে এসআই ইউনিট, এসআই ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের এসআই ইউনিট। তো এই ক্ষেত্রে ত্বরণ কত হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। তো গাইজ হবে এটাই আমাদের সঠিক উত্তর। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইজ আমাদের 6 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের 6 দাগের প্রশ্নে বলেছে একটি বালক 1 মিনিটে 1200 জুল কাজ করে, বালকটির ক্ষমতা কত। তো এটা বুঝতেই পারছো, কাজ ক্ষমতা, কার্যক্ষমতা, শক্তি, ওই চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটা। তো এই প্রশ্নটাকে করার জন্য আমাদের আগে একটা সিম্পল জিনিস জানতে হবে, কি জানতে হবে, ক্ষমতা মানেটা কি। ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, মানে আমরা কিছু সময়ের সাপেক্ষে যতটুকু কার্য করি সেটাই হচ্ছে আমাদের ক্ষমতা। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এটা রয়েছে মিনিটে, এটা রয়েছে জুলে, তো নিশ্চয়ই কিছুটা কনভার্ট করতে হবে। দেখো কার্যক্ষমতা শক্তির ক্ষেত্রে আমাদের এই মিনিটটাকে সবসময় সেকেন্ডে রাখতে হবে, ঘন্টা থাকুক যাই থাকুক আমাকে সেকেন্ডে আনতে হবে। তো আমি পাশে লিখে রাখি 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আমরা সবাই জানি 60 সেকেন্ড, এটা থাকলো। জুল, জুলটা কিসের একক, জুল হচ্ছে কার্যের একক, জুল হচ্ছে কার্যের ব্যবহারিক একক। তো গাইস দেখো জুল যদি কার্যের ব্যবহারিক একক হয়, তাহলে কার্যটা কি দিয়ে তৈরি হয়, কার্যটা কিছুই না, একটা বস্তুকে, একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকেই বলবো আমরা হচ্ছে কার্য। আর কার্যকে আমরা লিখবো ডব্লিউ বা ওয়ার্ক ইকুয়ালস টু এফ ইন্টু এস, মানে ফোর্স ইন্টু সরণ। তো এই জিনিসটা হচ্ছে কার্যের যে সিস্টেম, মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের কার্যের যে মাত্রা, সেটা হচ্ছে এটা। তো আমি এগুলো অ্যাডিশনাল বলে দিচ্ছি, তো এটা পরে দেখা যাচ্ছে, আগে আমরা অঙ্কটাকে করি, নাহলে প্রচুর টাইম নষ্ট হচ্ছে। তো গাইস দেখো ক্ষমতা সমান সমান কার্য বাই সময়, কার্য কি বললাম, কার্য হচ্ছে এখানে রয়েছে জুল হিসাবে রয়েছে, আর আমরা মিনিটটাকে সেকেন্ড করে নিলাম। দেখো কার্যের আরেকটা একক হয় সেটা হচ্ছে আর্গ, আর 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাছাড়া কিন্তু আমরা গ্রাম সেন্টিমিটারেও কার্য হয়, আবার কিলোগ্রাম
মিটারেও কিন্তু কার্য হয়। তো ওর যে মানগুলো আমি সেটা পরে জানিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু জেনে রাখবো, 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ, 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। তো গাইস দেখো এখানে কি রয়েছে, এখানে তো জুলে রয়েছে, সেকেন্ডে রয়েছে, তো দরকার নেই আমাকে আর্গে কনভার্ট করার কোনো দরকার নেই। তো আমরা কার্যের জায়গায় লিখবো 1200 জুল বাই সময় কত 60 সেকেন্ড, তো এটাকে কেটে দেবো, তো থাকছে কত 20। তাহলে আমাদের এখানে কি উত্তর বেরোচ্ছে 20 জুল পার সেকেন্ড। তো বোঝা গেল গাইস ক্ষমতা কত বেরোচ্ছে 20 জুল পার সেকেন্ড। আর ক্ষমতা থেকে আরেকটা জিনিস আমার খুব মাথায় আছে, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। তাহলে 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ইকুয়ালস টু কত 746 ওয়াট। বোঝা গেল। আর গাইস এখানে দেখো, এখানে লিখেছি কত 1 জুল সমান 10⁻7 আর্গ, আর 1 কেজি পার মিটার সমান 9.81 জুল। 1 কেজি পার মিটার হচ্ছে 9.81 জুল, আর 1 গ্রাম পার সেন্টিমিটার হচ্ছে আমাদের 989 আর্ক সম্ভবত, গাইজ আমি আপাতত মনে পড়ছে না। তো 1 গ্রাম পার সেন্টিমিটার সমান 989 আর্ক। আর এটা যদি আমার ভুল হয় একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্লিজ। আর 1 কেজি পার মিটার হচ্ছে 9.81 জুল, আর 1 জুল সমান 10⁻7 আর্ক। তো মোটামুটি এই কটা ইনফরমেশনই এই প্রশ্নটার ক্ষেত্রে যথেষ্ট। তো গাইজ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইজ আমাদের 7 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের 7 দাগের প্রশ্নে বলেছে একটি লিভারের রোধ বাহু এবং বল বাহু যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। ওই লিভারে 50 কেজি ভার প্রয়োগ করলে কত কেজি ভার তুলতে পারবে। তো গাইজ দেখো এটা কিন্তু পিওর লিভারের একটা মানে অঙ্ক বলতে পারো। তো এই অঙ্কটা করার জন্য আমাদের সিম্পল একটা ফর্মুলা জানতে হবে, এবং সেই ফর্মুলাটাকে জানার আগে আমরা একটু দেখে নিই যে রোধ বাহু কি, বল বাহু কি, বা কোথায় ভার প্রয়োগ করতে হয় বা কোথায় ভার তোলে, মানে লিভারের যে সিস্টেমটা সেটা একটু দেখে নিই। তো গাইজ দেখো এটা যদি একটা একটা দণ্ড হয় মানে বা একটা রড হয়, তো রডের যদি আমরা মিডিলে একটা পয়েন্ট করি, এটাকে বলবো আমরা আলম্ব বিন্দু। আলম্ব বিন্দু মানে যেখানে থেকে আমরা প্রেসার দেব, মানে একদম সিম্পলি যদি আমরা দেখি, জাতি দেখেছো, ঢেকি দেখেছো, কল দেখেছো, তো এই সবগুলোই কিন্তু একটা লিভার, প্লাস বা মাছ ধরার ছিপ, সবগুলোই কিন্তু এক একটা লিভার। কোনটা কোন লিভার সেটা অন্য কোনো এক সময় জিকে ক্লাস করানোর সময় বলে দেবো, বাট এইটুকু আমাদের জানতে হবে যে এই লিভারটাতে যেখানে আমরা বল প্রয়োগ করব সেটা হবে বল বাহু, আর যেটার থেকে আমাদের সেই বল বাহুটাকে কাজে লাগাবো, মানে যেটাতে আমরা রোধ দেব বা যেটাতে আমরা ভার দেব বা যেটা দিয়ে আমরা কার্যটাকে সম্পন্ন করতে পারবো, সেই যে পোর্শনটা সেটাকে বলবো আমরা হচ্ছে রোধ বাহু। আর গাইজ বল বাহুতে কি দেবো আমরা, ফোর্স বা বল, তাই তো বল বাহুতে আমরা বল প্রয়োগ করব। আর রোধ বাহুতে আমরা কি দেবো, কিছু একটা দেবো, মানে ওয়েট দেবো বা সামথিং কিছু দেবো। তো ওয়েট আমরা এখানে লিখলাম, মানে ওজন দেবো আমরা এখানে একটা। তো এই হচ্ছে সিস্টেম, মানে আমাদের যদি হিসাব করি যে লিভারের ক্ষেত্রে বল বাহু কোথায় থাকে, আলম্ব বিন্দু কোথায় থাকে, রোধ বাহু কোথায় থাকে, ওজন কোথায় থাকে বা প্রযুক্ত বল কোথায় থাকে, এইটা হচ্ছে তার একটা ফুল ডায়াগ্রাম। এবার গাইজ দেখো আমাদের এখানে ইনপুট দেওয়া রয়েছে বল বাহু, রোধ বাহু এবং বল। আমাদের বলেছে যে কত কেজি ভার তুলতে পারবে। তো গাইজ দেখো এখানে কিন্তু বলতে পারতো যে কত কেজি ভর তুলতে পারবে, কিন্তু এখানে ভার বললো কেন, কারণ দেখো এইটা যেটা হয়, এই ওয়েটটা কিন্তু কি সারফেসের দিকে রয়েছে, এবং এই সারফেসের দিকে থাকার জন্য কিন্তু এটাতে কি হচ্ছে, একটা আকর্ষণ কাজ করছে। কার আকর্ষণ কাজ করছে, পৃথিবীর আকর্ষণ কাজ করছে। তার জন্য এইটাকে আমরা বলি ভার। ভার মানে কি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে বস্তুটির ভার। তো এই ক্ষেত্রে কিন্তু ভারের এককও কেজি, ভরের এককও কেজি। তো গাইস দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে বল দেওয়া রয়েছে, বল কত 50 কেজি বল দেওয়া রয়েছে। দেখো 50 কেজি বল তো দেওয়া নেই, 50 কেজি ভার দেওয়া রয়েছে, মানে এই পাশে 50 কেজি দিলে ওই পাশে কতটুকু তুলতে পারবে। দেখো তোমরা বলতে পারো যে 50 কেজি ভার, তাহলে বল বলছো কেন তুমি, তাহলে ভারের যে একক হয় সেটাই বলের একক হয়। কেন, কারণ কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে বস্তুর ভার। তার মানে কি প্রযুক্ত বলও যা, প্রযুক্ত ভারও তাই। এবার আরেকটা জিনিস আমি আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে আমরা দেখে নেবো যে ইউনিট গুলো কিসে কিসে আছে। ইউনিট এখানে আছে সেন্টিমিটারে, এখানে আছে কেজিতে, কিন্তু সিজিএস এর নিয়ম অনুযায়ী এটা যদি সেন্টিমিটার হয় এটাকে আমাদের থাকতে হবে গ্রামে, তাহলেই কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারবো। বাট এই অঙ্কটার ক্ষেত্রে এই সেন্টিমিটার বা কেজি এটা অতটা মাইনে রাখে না। কেন রাখে না, দেখো দেখো এখানে আমাদের যে সূত্রটা কাজ করে সেটা হচ্ছে প্রযুক্ত বল
প্রযুক্ত বল ইন্টু বলবাহু সমান সমান যে ভার ইন্টু রোধবাহু। এটা হচ্ছে আমাদের লিভারের সূত্র। তো প্রযুক্ত বল কত 50 কেজি ইন্টু আমাদের বলবাহু কত, বলবাহু হচ্ছে 20 সেন্টিমিটার সমান সমান ভার আমাদের চেয়েছে রোধবাহু কত 40 সেন্টিমিটার, মানে এটা 40 এটা 20 আর এটা হচ্ছে 50 কেজি। তো গাইস দেখো এখান থেকে আমরা সিম্পলি ভার বের করতে পারো। কি করবো, 40টাকে এই পাশে নিয়ে আসবো, 20 দুগুণে 40, 25 দুগুণে 50, তাহলে আমাদের ভার কত বেরোলো 25 কিলোগ্রাম। তো ভার কত বেরোলো আমাদের 25 কিলোগ্রাম। তো গাইস এটাই হবে আমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। তো গাইস চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইস আমাদের 8 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের 8 দাগের প্রশ্নে বলেছে 5 গ্রাম জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে। তো গাইস দেখো এই প্রশ্নটা কিন্তু তাপ চ্যাপ্টারের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটাকে করার জন্য আমাদের সিম্পল একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা হলো প্রয়োজনীয় তাপ সমান সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তোমার তাপমাত্রা পরিবর্তন। বোঝা গেল গাইস সূত্রটা কি হলো, প্রয়োজনীয় তাপ সমান সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন। ভর মানে এবার যদি আমরা এটাকে সিম্পলি ওই যে এম এস টি দিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখবো, এম ইন্টু আপেক্ষিক তাপ কত এস ইন্টু তাপমাত্রার পরিবর্তন মানে T2 মাইনাস T1। এবার গাইস দেখো এখানে আমরা এম পাচ্ছি, এস পাচ্ছি, T2 পাচ্ছি, T1 পাচ্ছি। তো এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমাদের কতটুকু তাপ লাগবে এই 5 গ্রাম জলকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নিয়ে আসতে। তো গাইস দেখো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ভরের জায়গায় এম এর জায়গায় 5 গ্রাম লিখবো 5 গ্রাম ইন্টু এস এর জায়গায় কত লিখবো, আপেক্ষিক তাপ লিখবো। আপেক্ষিক তাপ কার লিখবো, যেটা বলবে তার। তাহলে জলের আপেক্ষিক তাপ কত আমরা সবাই জানি 1, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। তাহলে 5 ইন্টু 1 লিখলাম ইন্টু T2, T2 মানে বৃদ্ধি পেয়েছে যেটা 25 ডিগ্রি হয়েছে 25 মাইনাস T1 15। তো এবার ইকুয়েশনটা সলভ করি, 5 1 দেওয়া যায় না দেওয়া তাই ইন্টু 25 মাইনাস 10 ইন্টু মানে হচ্ছে 10, 25 মাইনাস 15 মানে হচ্ছে 10 সমান সমান তাহলে কত বেরোচ্ছে আমাদের 50। 50 কি বেরোচ্ছে গাইস, একটা জিনিস খেয়াল করো, এটা তো সেন্টিগ্রেডে আছে নাকি, এটা কিসে রয়েছে, এটা তো তোমার গ্রামে রয়েছে নাকি। আর আপেক্ষিকের তো কোনো একক হয় না, একটা এককবিহীন রাশি। আপেক্ষিক তাপ বলো যাই বলো, আপেক্ষিক যাই হবে সেটা এককবিহীন হবে। তো এখানে আমরা কি পাচ্ছি গ্রাম, এখানে পাচ্ছি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে লিখবো কি আমরা গ্রাম ইন্টু সেন্টিগ্রেড মানে ডিগ্রি সেন্টিগ্রেড যেটাই বলি আমরা কেন। তো 50 গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এই যে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমরা শর্টে বলবো ক্যালোরি। কি বলবো, ক্যালোরি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে 50 ক্যালোরি। তো গাইস বোঝা গেল অঙ্কটা কিভাবে হচ্ছে। তো আমি কিন্তু এইভাবেই অঙ্ক করানোর চেষ্টা করব তোমাদের ভবিষ্যতে, যদি তোমরা এই ধরনের অঙ্ক আরো করতে চাও বা আরো পেতে চাও। তো গাইস চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইস আমাদের 9 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের 9 দাগের প্রশ্নে বলেছে সমতল দর্পণে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতি কোণের মান কত। তো এটা কিন্তু আলো চ্যাপ্টারের একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, কারণ এরকমই সিম্পল প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে। আমি আগেও বলেছি এখনো বলছি, নো চাপ, কোনো চাপ নেবে না পরীক্ষা নিয়ে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবে, জাস্ট তোমাদের জানতে হবে যে সিস্টেমটা কিভাবে কাজ করছে, মানে আলোক রশ্মির আপতন কোণ কি জিনিস, প্রতিফলন কোণ কি জিনিস, আর চ্যুতি কোণটা কি জিনিস। তো গাইজ এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা ডায়াগ্রাম জানতে হবে যে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং চ্যুতি কোণের সম্পর্কটা কি। তো গাইজ দেখো যদি আমরা এখান থেকে একটা টর্চ লাইট মারি, এখান থেকে টর্চ লাইট কিরকম মারতে ভুলে গেলাম, ওকে যাই হোক এটা একটা টর্চ লাইট, তো এখান থেকে আলো বেরোচ্ছে। তো এখান থেকে একটা আলো যদি এখানে পড়ে, এটা হচ্ছে তোমার সমতল দর্পণ, এম এম ড্যাশ এইভাবেই লেখে, মানে অত টার্ম জানার দরকার নেই, এম এম ড্যাশ ওইসব কিছু দেখার দরকার নেই। তো একটা টর্চ লাইট মারলাম একটা সমতল দর্পণের উপরে, সেই টর্চ লাইটটা মারার পরে তো সেটা প্রতিফলিত হবে। তো এই যেটা আসছে এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ওকে আপতিত রশ্মি এটা। তো আপতিত রশ্মি এটা কি হচ্ছে তাহলে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত
রশ্মি। ওকে, এবার গাইজ দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আপতন কোণ, যেটাকে আমরা ছোট হাতের আই দ্বারা রিপ্রেজেন্ট করব। আর এইটা কি বেরোচ্ছে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আর এই দুটো কিন্তু সমান, আমরা সবাই জানি যে কোন দর্পণের উপর আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এবার চ্যুতি কোণ কোথায়? চ্যুতি কোণটা কোথাও মানে যদি দেখতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে এই আপতিত রশ্মিটাকে আমরা একটু এক্সটেন্ড করি, মানে একটু লম্বা করে দিই। লম্বা করলে দেখবো এই যে কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে আমাদের চ্যুতি কোণ। চ্যুতি কোণ। তো এই কোণটার মানটা যদি আমাদের বের করতে হয়, দেখো এটা তো একটা সরল রেখা। এই সরল রেখার যে টোটাল কোণটা, এই কোণটা ধরো সরল রেখার যে কোণটা সেটা কত ডিগ্রি হয় আমরা সবাই জানি, 180 ডিগ্রি। একটা সরল রেখার কোণ কত হয়? 180 ডিগ্রি হয় না? তো 180 ডিগ্রিতে যদি আমরা 180 ডিগ্রি থেকে আপতন কোণ এবং প্রতিফলন কোণের যোগফল বাদ দিই, অথবা 2i বাদ দিই, যেহেতু দুখানা আই আছে, যোগ করলে 2i হয়, তো 2i যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলেই তো আমরা পাবো না এটা চ্যুতিকোণ পাবো না। এই দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকবে কি? এইটুকু, তাহলে চ্যুতিকোণ পেয়ে যাবো। তো এখানেও সেম সিস্টেম অ্যাপ্লাই হবে। তো আলোক রশ্মির আপতন কোণ কত? 30 ডিগ্রি। তার মানে কিছুই না, 180 থেকে আমরা 2 × 30 বাদ দেবো, মানে 2i বাদ দেবো, 2 × আপতন কোণ বলতে পারো। তো 180 থেকে 2 × 30 মানে 60। 180 থেকে আমরা 60 ডিগ্রি বাদ দিলে কথা হচ্ছে 120 ডিগ্রি। তো গাইজ এইটাই হবে কিন্তু আমাদের এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর, 120 ডিগ্রি। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। তো গাইজ আমাদের 10 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন কি বলেছে দেখো, বিদ্যুৎ ঝলক দেখার 5 সেকেন্ড পর বজ্রপাত শোনা গেল। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে মেঘের দূরত্ব কত? তো গাইজ দেখো এই প্রশ্নটাকে করার জন্য আমাদের সিম্পল একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা, আর যেটা দিয়েই দিয়েছে এই প্রশ্নটাতে, যে 330 মিটার পার সেকেন্ড। তো একটা জিনিস খেয়াল করো, আলোর গতিবেগ সব থেকে বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর গতিবেগ। তো আলো যখন দেখব তার অনেক পরেই কিন্তু আমরা মেঘের গর্জন শুনি বা বজ্রপাত শুনি। তো শব্দ ওখান থেকে আমাদের কানে আসতে, মানে মেঘ থেকে আমাদের কানে আসতে কিন্তু একটা সময় নেয়। আর শব্দের যে সময়টা নেয় সেটা হচ্ছে 1 সেকেন্ডে 330 মিটার শব্দ অতিক্রম করে। মানে শব্দের গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 330 মিটার, মানে 1 সেকেন্ডে কোনো শব্দ 330 মিটার পথ অতিক্রম করে। তো একটা জিনিস খেয়াল করো এই ক্ষেত্রে, যে 1 সেকেন্ডে যদি 330 মিটার যায়, তাহলে আমাদের বের করতে হবে সিম্পলি 5 সেকেন্ডে কত মিটার যাবে। 330 × 5 মানে 1650 মিটার যাবে এখানে। এই অঙ্কটা কিন্তু আহামরি কিছু না, এই জাস্ট আমাদের এই জিনিসটাই জানতে হবে। আর এটা তো অলরেডি প্রশ্নে দেওয়াই রয়েছে। যদি আমরা না দেওয়া থাকে, মানে যদি আমাদের না দেওয়া থাকে, তাহলে কিন্তু হয়তো আমাদের মনে করে এটাকে লিখতে হবে। আর গাইজ একটা জিনিস খেয়াল করো, শব্দ যখন এই অঙ্কটা পেয়ে গেলাম, শব্দতে কিন্তু তোমাদের শব্দ সব থেকে ভালো হচ্ছে কঠিন মাধ্যমে চলে, মানে শব্দ সব থেকে ভালো কঠিন মাধ্যমে চলে, শূন্য মাধ্যমে কিন্তু শব্দ চলতে পারে না, এটা কিন্তু মনে রাখবে। আর শব্দের গতিবেগ কত যদি দেওয়া থাকে তাহলে এভাবেই দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে তাহলে 332 মিটার পার সেকেন্ড। তো গাইজ আজকের এই ভৌত বিজ্ঞানের অঙ্কের সেশনটা তোমাদের কেমন লাগলো? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেসিফিক কিন্তু এটা রেলওয়ে গ্রুপ ডির জন্য আমি করাচ্ছি, তার জন্য কিন্তু খুবই সিম্পল ম্যাথ এখানে আমাদের করাতে হচ্ছে। আর গাইজ দেখো তোমাদের একটা জিনিস আমি বলে দিই, আমাদের চ্যানেলটা এখনো লাইভ সেশনের জন্য কিন্তু অ্যাক্টিভ হয়নি, বা লাইভ সেশনের যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু ফুলফিল করতে পারিনি। তার জন্য আমাদের ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হচ্ছে। যদি তোমরা চাও যে এই জিনিসগুলোই আমরা লাইভে করাই, তাহলে কিন্তু তোমরা একটা ছোট্ট সাবস্ক্রিপশন করতে পারো। আর তোমাদের এই ছোট্ট সাবস্ক্রিপশনটা সত্যিই আমাদেরকে পৌঁছে দিতে পারবে বিভিন্ন নতুন ক্যান্ডিডেটসদের কাছে, যারা নিজেদের প্রিপারেশন এই সকল পরীক্ষাগুলির জন্য কিন্তু সবেমাত্র শুরু করেছে। তো গাইজ আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে গাইজ টাটা, আর বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য।